আপনারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছেন, আজকের এই মক টেস্ট 2 ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করা 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের প্রথম প্রশ্নটি হলো, মহাত্মা গান্ধী ভারতে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী ভারতে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেছিলেন? উত্তরটি দেওয়ার আগে আপনাদের বলে রাখি, এই ভিডিওটি আমাদের মক টেস্ট 2। তো আপনারা যারা মক টেস্ট 1 ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি, এই ভিডিওর আই বটনে ক্লিক করে আপনারা চাইলে মক টেস্ট 1 ভিডিওটি দেখতে পারেন। তাহলে এই 1 নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান ঘ, চম্পারণ। মহাত্মা গান্ধী 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষিদের সমর্থনে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। আজকের আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান গ, চন্দ্রগুপ্ত মৌর্য। 322 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যায়। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, গোলাপি শহর বা পিঙ্ক সিটি নামে কোন ভারতীয় শহর পরিচিত? গোলাপি শহর বা পিঙ্ক সিটি নামে কোন ভারতীয় শহর পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ঘ, জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুরকে 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের ভারত সফর উপলক্ষে গোলাপি রঙে রাঙানো হয়েছিল। সেই থেকে এটি পিঙ্ক সিটি নামে পরিচিত। তাহলে চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যায়। আজকে 4 নম্বর প্রশ্নটি হলো, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, পক প্রণালী। পক প্রণালী ভারত মহাসাগরের একটি অংশ, যা ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে অবস্থিত। পরের প্রশ্নটি হলো, সাধারণ লবণের রাসায়নিক সংকেত কী? সাধারণ লবণের রাসায়নিক সংকেত কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, NaCl। সাধারণ লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এবং এর সংকেত হলো NaCl। এর পরের প্রশ্নটি হলো, ভিটামিন B12, এই ভিটামিন B12-তে কোন ধাতু পাওয়া যায়? ভিটামিন B12-এ কোন ধাতু পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ঘ, কোবাল্ট। ভিটামিন B12 এর কেন্দ্রে কোবাল্ট ধাতু থাকে। এর পরের প্রশ্নটি হলো, আজকে 7 নম্বর প্রশ্নটি হলো, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কার লেখা? গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্ন, ভারতের লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? ভারতের লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম
বয়স কত হওয়া প্রয়োজন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ঘ 25 বছর। ভারতের লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হওয়া উচিত 25 বছর। এবং আরেকটি জিনিস হলো 30 বছর বয়স লাগে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ঘ 42তম সংশোধনী। 1976 সালের এই 42তম সাংবিধানিক সংশোধনী দ্বারা প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং সংহতি শব্দগুলি যুক্ত করা হয়। আজকের 10 নম্বর প্রশ্নটি হলো গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ ক্রিকেট। গুগলি হলো ক্রিকেটে ব্যবহৃত এক প্রকার লেগ ব্রেক ডেলিভারি, যা ডানহাতি স্পিন বোলাররা ব্যবহার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের পরের প্রশ্নটি হলো উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ মিলখা সিং। বিখ্যাত ভারতীয় দৌড়বিদ মিলখা সিংকে তার অসামান্য গতির জন্য ফ্লাইং শিখ উপাধি দেওয়া হয়েছিল। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই, এই আরবিআইকে কবে জাতীয়করণ করা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ 1949 সালে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই 1 জানুয়ারি 1949 সালে জাতীয়করণ করা হয়। এটি 1935 সালে প্রতিষ্ঠিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 13 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ বেঙ্গালুরু। ইসরো এর প্রধান কেন্দ্র বা সদর দপ্তর কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো কোন মৌলটি অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়? কোন মৌলটি অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ সিলিকন। সিলিকন এবং জার্মেনিয়াম হলো সবচেয়ে বেশি ব্যবহৃত অর্ধপরিবাহী মৌল, যা ইলেকট্রিক শিল্পে গুরুত্বপূর্ণ। দেখে নেব পরের প্রশ্ন। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ হরি সেন। এলাহাবাদ প্রশস্তি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ও মন্ত্রী হরি সেন কর্তৃক রচিত হয়েছিল। আজকে 16 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ মঙ্গল। মঙ্গল গ্রহের পৃষ্ঠে আয়রন অক্সাইড বেশি পরিমাণে থাকার কারণে এটিকে দেখতে লাল লাগে এবং তাই একে লাল গ্রহ বলা হয়। আজকে 17 নম্বর প্রশ্নটি হলো হিমোগ্লোবিনের প্রধান কাজ কী? হিমোগ্লোবিনের প্রধান কাজ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ঘ অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহন করে ফুসফুস থেকে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। 18 নম্বর প্রশ্নটি হলো কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়?
কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, আয়োডিন। থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজের জন্য আয়োডিন প্রয়োজন। এর অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, যা গলগণ্ড রোগ নামে পরিচিত। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর আনন্দমঠ উপন্যাসেই প্রথম বন্দে মাতরম গানটি প্রকাশিত হয়। আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আর আনন্দমঠ উপন্যাসেই প্রথম বন্দে মাতরম গানটি প্রকাশিত হয়। 20 নম্বর প্রশ্নটি হলো, রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান কে? রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, উপরাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, ভারতে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ব্রিটেন বা ইউকে। ভারতের একক নাগরিকত্বের ধারণাটি ব্রিটেনের সংবিধান থেকে অনুপ্রাণিত। দেখে নেব পরের প্রশ্ন। একটি বেসবল দলে কতজন খেলোয়াড় থাকে? একটি বেসবল দলে কতজন খেলোয়াড় থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, 9 জন। তেইশ নম্বর প্রশ্নটি হলো, প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, এথেন্স। আধুনিক অলিম্পিক গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1896 সালে গ্রিসের রাজধানী এথেন্সে। দেখে নেব পরের প্রশ্ন। শকাব্দ কে প্রবর্তন করেন? শকাব্দ কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রবর্তন করেন। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, উলার হ্রদ। জম্মু ও কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ হল ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আজকে 26 নম্বর প্রশ্নটি হলো, চাপের একক কী? চাপের একক কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, পাস্কেল। চাপের এসআই একক হলো পাস্কেল, যা প্রতি বর্গ মিটারে 1 নিউটন বলের সমান। 27 নম্বর প্রশ্নটি হলো, কোন রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় বা ইউনিভার্সাল ডোনার হিসেবে দেখা হয়? কোন রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ও গ্রুপ। ও গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। 28 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? ভারতের কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, কেরালা। দারুচিনি, এলাচ, লবঙ্গ ইত্যাদির মতো মশলার প্রাচুর্যের জন্য কেরালাকে ভারতের মশলার বাগান বলা হয়। দেখে নেব পরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, গুজরাট। প্রায়
1600 কিলোমিটার দীর্ঘ। ভারতের গুজরাট রাজ্যটি উপকূলরেখা সবচেয়ে দীর্ঘতম এবং যার দৈর্ঘ্য 1600 কিলোমিটার। তাজমহল কে নির্মাণ করেন? তাজমহল কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? এখানে একটু স্পেলিংয়ের ডিস্টার্ব রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়াতে কোষের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি আকারে তৈরি হয়, তাই একে কোষের শক্তিঘর বলা হয়। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো পেপসিন নামক এনজাইমের কাজ কী? পেপসিন নামক এনজাইমের কাজ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, প্রোটিন হজম করা। পেপসিন হলো একটি উৎসেচক যা পাকস্থলী থেকে নিঃসৃত হয় এবং প্রোটিন হজমে সহায়তা করে। দেখে নেব পরের প্রশ্ন। ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র হল প্রদোষ চন্দ্র মিত্র বা ফেলুদা। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, 550 জন। 2019 সাল থেকে অ্যাংলো ইন্ডিয়ান কোটা বিলুপ্ত হয়। বর্তমানে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 550 জন হয়। 35 নম্বর প্রশ্নটি হলো আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক? আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, মধ্যপ্রদেশ। সরকারি তথ্য অনুযায়ী আয়তনের ভিত্তিতে মধ্যপ্রদেশ রাজ্যের বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক। দেখে নেব পরের প্রশ্নটি। কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে উইলিয়াম জোন্স। 1784 সালে ব্রিটিশ প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। আজকে 37 নম্বর প্রশ্নটি হলো সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ঘ, বিকিরণ। দেখে নেব পরের প্রশ্নটি। 38 নম্বর প্রশ্নটি হলো আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ঘ, দ্য হেগ, নেদারল্যান্ডস। দ্য হেগ নেদারল্যান্ডসে আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর অবস্থিত। আজকের 39 নম্বর প্রশ্নটি হলো কোন ভিটামিন জলে দ্রবণীয়? কোন ভিটামিন জলে দ্রবণীয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ভিটামিন বি এবং সি। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হলো জলে দ্রবণীয় ভিটামিন। অন্যান্য ভিটামিন এ, ডি, ই, কে হলো ফ্যাটে দ্রবণীয়।
আজকে 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? কাকে সীমান্ত গান্ধী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, খান আব্দুল গাফফার খান। অহিংসা আন্দোলনের জন্য বিখ্যাত এবং মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী খান আব্দুল গফ্ফর খান, তাকে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান বলা হতো। তো এই হলো আমাদের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।